এই ERIT স্থাপিত হয়েছিল যখন আমি বিরোধী দলে ছিলাম after my tenure after 2006 এডুকেশন নিয়ে আমরা আলোচনা করতাম এবং সেখান থেকেই আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেই জায়গাগুলোতে আমরা কিভাবে কাজ করতে পারি সেই রিসার্চ গুলো এখানে হতো এবং এগুলিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা আমরা করছি করে যাচ্ছি। ডক্টর নিয়াজ আসাদুল্লাহ এটা দায়িত্ব নিয়েছেন এবং প্রতি মাসে উনি একটি করে সভা করবেন। এই সভা থেকে যে কনক্রিট সাজেশন গুলো আসবে সেগুলো আমরা ইমপ্লাই করার চেষ্টা করব, সেদিকে আমরা যেতে চাচ্ছি। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে আমার এখানে টেকনিক্যাল এডুকেশনের অনেক অফিসাররা ছিলেন, সচিব ছিলেন, ওনারা চলে গিয়েছেন। চাইনিজ অ্যান্ড ডিসপ্লে রিপ্রেজেন্টেটিভ এসছেন। আমরা হাউ টু ডেভেলপ স্কিল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি একাডেমি অ্যান্ড রিলেশনশিপ অ্যান্ড ডিবেটকে কিভাবে আমরা গুরুত্ব দিব সেই ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় তিনি বিশদ বক্তব্য রেখেছেন। মূলত এইগুলি হচ্ছে কনক্রিট সাজেশন। আজকে সকল বক্তা যে ধরনের বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা আমি নোট করেছি, কিন্তু ইন ডিটেলস আমি যেতে পারছি না এবং প্রত্যেক বক্তাই সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন আমাদের করা উচিত। আমরা একটি ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কাজে নেমেছি। এটা একটা রেগুলার প্র্যাকটিস যে প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশনকে দোষ দেওয়া। আমরা বিজনেসে বা অফিসিয়ালি আমরা এটা দেখেছি। বাট আমাদের দেশে যে অবস্থা, অ্যাজ এ আমাদের এডুকেশনটা আমরা যে জায়গায় রেখে আসছিলাম, মনে হচ্ছে যেন we are driving our car, looking the rear view mirror, putting my car in reverse gear. এই 20 বছরে আমরা রিভার্স গিয়ারে দিয়ে আমরা পিছনের দিকে চলে আসছি। আজকে প্রধান কিনোট স্পিকার প্রাইমারি এডুকেশন থেকে সেকেন্ডারি এডুকেশন থেকে টার্সিয়ারি এডুকেশনে যে সিস্টেম লসের কথা বলছেন, এটা বাস্তবিক সত্যি কথা। একজন বক্তাও এমন কোনো বক্তব্য রাখেননি যে বক্তব্যকে আমি শিক্ষামন্ত্রী হিসেবে কন্ট্রাডিক্ট করতে পারি। প্রত্যেকটি বক্তব্যে একদম রিয়েল, একদম ফ্যাক্ট যা আমরা দেখছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইটস এ টু ডিফিকাল্ট টাস্ক। কিভাবে বেরিয়ে আসবো আই ডোন্ট নো, আই এম ট্রাইং মাই বেস্ট। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার আমার মনে হয় তিনি সবচেয়ে বেশি কাজ করছেন এই মন্ত্রণালয়কে নিয়ে। প্রতিনিয়তই এই মন্ত্রণালয়ে গবেষণা, চিন্তা, চেতনা, ভাবনা, এই মন্ত্রণালয় কিভাবে উন্নীতকরণ করা যায় সেই জন্য তিনি তো অলরেডি বাজেট অ্যালোকেশনের ব্যাপারে আমাদেরকে বলেই দিয়েছেন যে আল গো আপ টু 5% অফ জিডিপি। দিস ইয়ার আমাদেরকে দিয়েছেন 2%, নেট 2%, যেটা হিস্টোরিক্যালি আমরা কখনো পাইনি। এবং লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট তারা 1.39% পেয়েছিল এবং আউট অফ 1.39-এ আইসিটি মিনিস্ট্রি আদার্স সেখানে ইনভলভ ছিল। এবার সলিড নেট 2% পেয়েছে, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তিতুমি সাহেব আমাদের প্রাইমারি এডুকেশন কি কি চেঞ্জেস হয়েছে সেগুলি বললেন, সেকেন্ডারিতে কি কি করতে যাচ্ছি সেগুলিও তিনি তার বক্তব্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। বাট আই এম ফেসিং টু মেনি ডিফিকাল্টিস। ধরুন গতকালকে আমার এসএসসি রেজাল্ট বেরিয়েছে, এসএসসি দাখিল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন রেজাল্ট বেরিয়েছে। এটাকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। আজকে যদি পত্রিকা হেডলাইনগুলো দেখতে পান তাহলে অ্যাকসেপ্ট দ্য নিউ এজ পত্রিকা আমার মনে হয় প্রপারলি তারা বিষয়টাকে তুলতে পারেনি। রেজাল্ট ড্রপ করেছে, গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করানো যায়? জোর করে কি পাস করানো যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব না আমি নিজের কাঁধে নেব? ফার্স্ট অফ অল এজ এডুকেশন মিনিস্টার আমাকে বুঝতে হবে যে আমার ডেটা কালেকশনে আমার অবস্থানটা কি। আমি যদি ইনফ্লাকচুয়েট করে ডেটা কালেকশন করি, ধরুন আমি যদি শিক্ষকদের বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম আহা এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো?
ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালাইসিসকে বলে দিত, সাথে সাথে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না। দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে জব করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? উড আই নো হোয়াট ওয়াজ দ্য রিয়েল ডেটা? আমার স্টুডেন্টরা কি করছে? আমাকে তো রিয়েল ডেটা জানতে হবে, তাদের স্ট্যান্ডার্ড জানতে হবে, তাদের কোয়ালিটি জানতে হবে, আমার ডিফেক্ট জানতে হবে, আমি কোন জায়গায় অ্যাড্রেস করবো এটা আমাকে জানতে হবে। একজন সাংবাদিক বলছিলেন যে এবার মনের মতো শিক্ষকরা খাতা দেখতে পারেননি। কোশ্চেনটা কিন্তু পজিটিভ। আমি পজিটিভলি উত্তর দিয়েছিলাম, মনের মতো গান গাওয়া যায় কিন্তু খাতা দেখা যায় না। আমি কিন্তু একটি পজিটিভ প্রশ্নের উত্তর পজিটিভলি দিয়েছি, but it was portrayed in different way, negative way, but that should not be. আমি বলেছি এবার রেজাল্ট ভালো হয়েছে, বিকজ আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোইল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। টু মি ইটস এ গুড রেজাল্ট। এত দুর্বলতার মধ্যে দিয়ে আপনি গিয়ে দেখুন সরকারি স্কুলগুলোতে টিচার নেই, প্রাইমারি স্কুলে 38,000 স্কুলে গভর্নমেন্ট হেডমাস্টার নেই। আপনি গিয়ে দেখুন কলেজগুলোতে কোনো টিচার নেই। 12,000 টিচার সরকারি স্কুলগুলোতে শর্টেজ রয়েছে, 50,000 টিচার শর্টেজ রয়েছে প্রাইমারি স্কুলে, 38,000 হেডমাস্টার নেই, 77,000 টিচার শর্টেজ রয়েছে আমার এমপিভুক্ত স্কুল অ্যান্ড কলেজগুলোতে। ইউ সি, এই নাম্বারটা কি গত 5 মাসে হয়েছে? এই নাম্বারগুলো কখন থেকে শুরু হয়েছে? আমাকে এটা জানতে হবে, বিশেষ করে সাংবাদিক ভাইদের জানতে হবে। 2017 সালে হেডমাস্টারদেরকে মামলা করে আটকিয়ে দেওয়া হয়েছিল। 32,000 হেডমাস্টারের নিয়োগ বন্ধ হয়েছে 2017 সাল থেকে। সেই গভর্নমেন্টের তো আদালতের উপরে এতটা প্রচ্ছন্ন তাদের প্রভাব ছিল, যে কোনো রায় তারা নিয়ে আসতে পারত, কিন্তু হেডমাস্টারগুলোকে আটকিয়ে দিয়েছে সিম্পল একজন শিক্ষকের মামলা করে। সেই মামলার রায় 10 বছর পরে আমাকে ওই মহান সংসদে দাঁড়িয়ে 300 বিধিতে আলোচনা করার পরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা শুনে তিনি সেটাকে ক্লিয়ার করে দিলেন পরের সপ্তাহে। ও মা, এরপরের দিন আবার মামলা, আবার আমি মহামান্য আদালতের আশ্রয় নিলাম, আবার ক্লিয়ার করলাম, মামলার পর মামলা। এ কি হয়ে গেল? তারপরে একটি শিক্ষক নিয়োগ দিতে হলে যে সরকারি শিক্ষক যে প্রসিডিউর মেনটেন করতে হয়, সেটা একটি লম্বা প্রসেস, গ্যাজেটেশন করতে হয়। এই যে 14,300 শিক্ষক বিগত সরকার যাওয়ার দিন রাত্রেবেলা তাদের রেজাল্ট দিয়ে গিয়েছে, পোস্টিং দিয়ে যায়নি, যাওয়ার দিন রাত্রের বেলায় ফেব্রুয়ারি মাসে। বুঝতে পেরেছেন? এখন এটাকে আমার রেডি করতে দেখা গেল 4 মাস চলে যাচ্ছে। দিস ইজ এ সিস্টেম, আই ক্যানট অ্যাভয়েড দ্য সিস্টেম। সেই জায়গায় আমি দেখছি এই ডিসেম্বরের ভিতরে আমি শিক্ষক দিতে পারছি না, তাহলে হাউ কুড আই এক্সপেক্ট এই বছরের রেজাল্ট তারা ভালো করবে? একবার ভেবে দেখেছেন? এখন আবারও বলতে হয় বিগত সরকারের কথা, কারণ তারা এই ব্যাকলগ শিক্ষায় রেখে গেল কেন? হোয়াই দে নিড ইট? গতকাল রেজাল্ট হয়েছে, অনেকে কষ্ট পেয়েছেন, অনেকে খুশি হয়েছেন, কিন্তু যারা ভালো করতে পারেনি আমি তাদের অভিভাবককে অনুরোধ করব, একটি পরীক্ষায় খারাপ করাটাই কি তার জীবনের ব্যর্থতা? তাদেরকে আদর দিন, ভালোবাসেন, বলুন যে না, তোমরা আগামীর পরীক্ষায় ভালো করবে। এই পরীক্ষাটি কি একটি ছাত্র বা ছাত্রীর জীবনের শেষ অধ্যায়? নিশ্চয়ই না। আমরা অভিভাবকরা যদি জিপিএ প্লাস না পাই, তাহলে আমরা মনে করি আমাদের সন্তানদের ভবিষ্যৎ শেষ। এটা কি বাস্তব কথা? এটা কি হতে পারে? একটি ক্লাসে জিপিএ প্লাস পেলেই তার জীবনের সর্বোচ্চ স্বর্ণ শিখরে পৌঁছে গেল, আর জিপিএ প্লাস পেলে হলো না। তাদের শিক্ষণ পদ্ধতি কি, কতটা শিখেছে, কতটা আমরা তাদেরকে শেখাতে পেরেছি, এগুলো কি ভাববার বিষয় নয়? এই তো গতকাল রাত্রে আবার শুনলাম যে মিছিল হচ্ছে। কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে,
ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হচ্ছে, জগন্নাথ কলেজের ইউনিভার্সিটি ভিসি রয়েছেন, সেখানে মিছিল হচ্ছে। কিসের মিছিল? যে এমপিও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে। একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে ততটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল, আর সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের ছাত্ররা তারা মিছিল শুরু করলো। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এটা আলোচনা হবে আলোচনার টেবিলে, সেখান থেকে রেজুলেশন হয়ে আমার কাছে আসবে। সেই রেজুলেশনের সিদ্ধান্ত কি মন্ত্রীর সিদ্ধান্ত? এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত? এটা কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত? এটা কি দলীয় সিদ্ধান্ত? একবারও ভাবে না। চিলে কান নিয়ে গিয়েছে, শুনেছে চিলের পিছনে দৌড়াচ্ছে, একবারও কানে হাত দিয়ে দেখে না আমার কানটা রয়েছে কিনা। পরিবর্তন। আমি তো 2001 থেকে 2006 মন্ত্রী ছিলাম, প্রতিমন্ত্রী দায়িত্বে ছিলাম। এই ধরনের ভাবনায় অন্তত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো এই ধরনের উস্কানিতে তারা ব্যস্ত হতো না। আজকে কি হলো? উস্কানিতে তারা ব্যস্ত। এই এনটিআরসি 2004 সালে আমি নিজে এই শিক্ষকদেরকে মর্যাদা দেওয়ার জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলে এই এনটিআরসি আমি নিজে প্রতিষ্ঠিত করেছিলাম। This concept I got from United States of America. এবং সেখান থেকে এসে এনটিআরসি তে পরীক্ষা দিয়ে একজন শিক্ষক সার্টিফিকেট পাবে, মানে he is a qualified teacher for 3 years. This certificate is valid for 3 years. কারণ শিক্ষকতায় না থাকলে, let's say I was first student of chemistry, এখন কেমিস্ট্রি কোন থিওরি আমার মনে রয়েছে, ফিজিক্স এন্ড ম্যাথ পড়েছি, আমি কি পড়াতে পারবো? সেই জায়গাটিতে আমরা তখন এই অযাচিত প্রতিষ্ঠান যেন না হয়, কোয়ালিটি এডুকেশন যেন হয়, কোয়ালিটি টিচার যেন হয়, সেই জন্য আমরা এটা করেছিলাম। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে এটাকে তারা এনটিআরসি থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করলো। তারা 12তম থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, তাদের বয়স পার হয়ে গিয়েছে। আমি রাস্তায় গাড়ি চালানোর সময় আমার গাড়ির নিচে সে মাথা দিয়ে দেয়, তাদের বয়স নেই। 18তমতে প্রায় 10,000 শিক্ষককে এনটিআরসি লাইসেন্স দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, তাদের চাকরি দেয়নি, তাদের বয়স পার হয়ে যাচ্ছে। অপরদিকে 77,000 পোস্ট ভ্যাকেন্ট হয়ে গিয়েছে। অপরদিকে তারা যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়েছিল, ওই নোয়াখালীর এক শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কুষ্টিয়া, রংপুরে দিয়েছে, খাগড়াছড়িতে দিয়েছে, লালমনিরহাট। এই ট্রান্সফার সে কি বিশাল কাজ। 5 মাসে পারলাম না টেলিটকের কাছ থেকে একটি প্রোগ্রাম পেতে, প্রত্যেক সপ্তাহে আমাকে প্রোগ্রাম দিচ্ছে ট্রান্সফারে। দ্যাটস হাউ দ্য গভর্নমেন্টস রান। ইটস নট এ প্রাইভেট বিজনেস সেক্টর যে আজ বলবো কালকেই কাজ হয়ে যায়। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ট্রান্সফারটা আমাকে করতে হবে, 9,000 শিক্ষককে নিয়োগ দিতে হবে। তারপরে 77,000 থেকে 9,000 চলে গেলে এদের মধ্যে আবার আমাকে রেকর্ড বের করতে হবে, করে তারপর তাদের পরীক্ষা দিতে হবে। You realize NTRC doesn't have that kind of manpower? PSC মন্ত্রী হওয়ার পরে প্রতিদিন চিঠি দিচ্ছি, প্রতিদিন মিটিং করছি পিএসসি চেয়ারম্যান সাহেবকে বসে যে আমার শিক্ষক চাই, আমার শিক্ষক চাই। এই যাবৎ ওদের 200 শিক্ষকও দিতে পারেনি। ভেবে দেখুন, দিস আ প্রবলেম। কিন্তু উই মাস্ট অ্যাড্রেস ইট। এর মাঝখানে হঠাৎ করে বলল যে 77,000 শিক্ষকের ভাগ্য নিয়ে সিনেমিলি করা খেলা হচ্ছে। আমাকে তো আগে তাদেরকে সার্টিফাইড করতে হবে, তারপর আমাদের চিন্তা করতে হবে which system is better to give them appointment. আর একজন ছাত্র যখন শিক্ষকের সার্টিফিকেট পাবে এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতেই হবে, এখানে কোনো দুর্নীতি চলবে না, whoever that the institution। কিভাবে দুর্নীতি করবে? আমার ডিমান্ড রয়েছে, লেটস সে 77 থেকে 9 বাদ দিলে কত হয়?
should be 68,000. আমি তো 68,000 specific certificate দিচ্ছি। I'm not giving 68,500 certificate. I'm qualifying them for each position one. তো সেখানে কে তার থেকে ব্রাইবিং করবে? Is it possible? আর আজকের দিনে যে মিডিয়া আর যেইভাবে লোকালি ফ্রিল্যান্সার কিছু হওয়ার আগেই তো দিয়ে দেন। আমি আমার 90% অ্যাকশন নিচ্ছি। এই যে ফ্রিল্যান্সার যারা আছে লোকালি ভিডিও করে, মাঝে মাঝে অতিরঞ্জিত করে, যেমন মনে করেন প্রাইমারি স্কুলের খাবার, এই খাবারে 4টি অ্যাকশন আমি নিয়েছি এই লোকাল সাংবাদিকদের ভিডিও ক্লিপ দেখে। আবার একটি ভিডিও ক্লিপ দেখলাম একটি ঝুড়িতে 20টি ডিম পচা। আমি খুব উদ্বিগ্ন হয়ে গেলাম। সাথে সাথে আমি আমার শিক্ষা অফিসারকে কল করলাম, বললেন না স্যার এটা পচা না। এটা কি? বলে ওই পচা ডিম কালেকশন করে কন্ট্রাক্টর ঝুড়িতে রেখেছে, কারণ সে এই 20টি ডিম ফেরত দিয়ে মালিকের কাছ থেকে 20টি ডিম ফেরত দেবে। পচা তো পড়তেই পারে, আমরা মার্কেটিং করলে পচা হয় না, ফেরত দেই না, সেটা সে কালেকশন করেছে, করে ঝুড়িতে রেখেছে। তা আমি আমার শিক্ষা অফিসের কথা বিশ্বাস করলাম না। ইউনো সাহেবকে কল করলাম, বলে স্যার ঘটনা তো এইটা। তাও বিশ্বাস করলাম না, কারণ রিলেভেন্ট কাউকে বিশ্বাস করি না। করলাম আবার ওসি সাহেবকে কল, ওই যে স্যার অতিরঞ্জিত করা শুরু করেছে। এটা তো তারা কালেকশন করে নিয়ে যাচ্ছে ফেরত নেওয়ার জন্য। Why would I go? Think about it. আমি শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধানের জন্য অ্যাপ্লিকেশন নিয়েছি এবং তাদের পরীক্ষা নিয়েছি। 52,000 পরীক্ষা নিয়েছে, পাস করেছে 15,000। আমার আসন রয়েছে 11,150টি। মামলা ভাইবা নিতে পারছি না, কিছু হলেই মামলা। কারা মামলা করে? এমপিও শিক্ষকরাই মামলা করে। কারা মামলা করে? এমপি শিক্ষকরা, যারা শিক্ষক প্রতিনিধি হচ্ছেন গ্রুপে গ্রুপে, তারা মামলা করে। একটি মামলা হলেই ব্যাস আটকে গেল। I have 30,000 cases against this education ministry. Wherever I go, whatever I touch, মামলা। আর অপর দিকে কেউ বুঝি কেউ না বুঝে মিটিং মিছিল করে। কালকে যেই জন্য রাত্রেবেলা মিছিল করলো, ওই চিঠিটার নিচে 2 নম্বর ক্লজে লেখা আছে, মাননীয় মন্ত্রী অনুসন্ধান করো তো তারপরে সিদ্ধান্ত দিবেন। সেইটা নিয়ে কি মিছিল করতে পারে? মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেই মিছিল হয়ে। হাওয়ার এবার প্রায় 312টি প্রতিষ্ঠান জিরো পেয়েছে। কেন ইমাজিন টিভি সাহেব বক্তৃতা দিলেন না, বললেন না যে জিরো পেয়েছে? ইয়েস, একটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে টাকা নেবে, বেতন নেবে, সেই প্রতিষ্ঠান জিরো পাবে। এটা কি হতে পারে? নিশ্চয়ই এটা হতে পারে না। আমাদের কাছে তো রয়েছে, আমরা এমপিও দিচ্ছি শিক্ষকদেরকে। একই অবস্থা আমার হয়েছিল 2001 সালে। তখন হাজার হাজার প্রতিষ্ঠান জিরো পেত, পাস করতো না। ক্রমান্বয়ে সেগুলিকে আমি বন্ধ করেছি। এবারও তাই হবে। অযাচিতভাবে প্রতিষ্ঠান চলছেই, সেগুলিকে দেখতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি সম্বন্ধে বললো, ন্যাশনাল ইউনিভার্সিটি তো শুধু সাবজেক্ট দিয়ে যাচ্ছে, কিন্তু সেই সাবজেক্টে কোনো ডিমান্ড নেই। ওই যে বললেন যে গ্রাজুয়েশন হচ্ছে কিন্তু কোনোভাবেই তারা চাকরি পাচ্ছে না, আনএমপ্লয়মেন্ট। বললেন তিনি একজন এএল লোক খুঁজে পাচ্ছেন না, আইসিডি লোক খুঁজে পাচ্ছেন না, কিন্তু যখন সাবজেক্ট খোলা হয় তখন শুধু যেই সাবজেক্টগুলো কমন সাবজেক্ট, নাম উল্লেখ করছি না, আমরা সকলেই জানি, ওই সাবজেক্টগুলো নিয়েই সকলে। এই পর্যন্ত একটি কলেজকে আমি পারমিশন দেইনি, এই পর্যন্ত একটি স্কুলকে পারমিশন দেইনি, একা আটকে রেখেছি। আমি কি পলিটিক্যালি ফেস করি না? এই কলেজে অনার্স দিতে হবে, এই কলেজের ডিগ্রি এই সাবজেক্ট করতে হবে, এই কলেজের মাস্টার ডিগ্রি এই সাবজেক্ট করতে হবে। আই এম ফেসিং দিস মিউজিক এভরি ডে। আমি এমপি, আমার কলিগও এমপি, তারা চাচ্ছে। কিন্তু এইভাবে কি আমরা রাষ্ট্রকে এই শিক্ষা ব্যবস্থা এভাবে ছেড়ে দেবো? যদি তাই চলতে থাকে, আজকের বক্তৃতা যদি হয়ে থাকে 5 পাতা, আগামী দিনের বক্তৃতা হবে 100 পাতা। দেখেন আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন ল্যাঙ্গুয়েজের উপরে, আজকের বক্তারা ল্যাঙ্গুয়েজের উপরে কথা বলে গেলেন।
শুধু ইংলিশই ল্যাঙ্গুয়েজ, ম্যান্ডারিন কি ল্যাঙ্গুয়েজ না? আমরা কি এখন ইস্টে যাচ্ছি না, সাউথ ইস্টে যাচ্ছি না? আমরা কি সকলেই এখন ইউরোপ আমেরিকা যাচ্ছি? আমরা কি সাউথ কোরিয়া যাচ্ছি না? আমরা কি জাপানে যাচ্ছি না? ওই যে বললেন না জাপানের কথা, দিস আর ফ্যাক্ট। এই জন্য নিয়াজ আসাদুল্লাহ সাহেবকে বলেছি যে আপনি ইয়ারের দায়িত্ব দিয়েছেন, প্রত্যেক মাসে একটি করে প্রোগ্রাম করবেন এবং ক্যাটাগরিক্যালি সাবজেক্ট ওয়াইজ প্রোগ্রাম করবেন। সেখান থেকে আমরা শুনবো, আমরা জানবো, আমরা ব্যবস্থা নেব। আমার কিন্তু বক্তৃতা দেওয়ার কথা না, আমার শোনার কথা। আমাকে শুনতে হবে, বুঝতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এই শিক্ষা ব্যবস্থার দুর্বলতাকে অ্যাড্রেস করতেই হবে। এই জন্যই তো আজকে এই জাতীয়তাবাদী দল, আজকে এই জন্যই তো আগামী বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। এই জন্যই তো তিনি শিক্ষায় বাজেট দিচ্ছেন। এই যে তিতুমির সাহেব বললেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন আর রিসার্চ নেই, কেন নেই দেখতে হবে আমাদের, বুঝতে হবে আমাদের। এই যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো 116টা রয়েছে, আরো প্রাইভেট প্রতিদিন দরখাস্ত আসছে। প্রাইভেট ইউনিভার্সিটি 116টি, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি 57টি, তারপর বেড়েই চলছে। এই জায়গাটাই তো আমরা লাগাম টেনে ধরছি। আর নয়, আমাদের যেগুলি রয়েছে সেগুলি কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আমাদের সেই জন্য ক্রস বর্ডার এডুকেশনকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আমরা চাইছি জয়েন্ট কোলাবোরেশনে ইন্টারন্যাশনাল রিনাউন্ড ইউনিভার্সিটি গুলোর সাথে আমাদের লোকাল ইউনিভার্সিটি গুলো জয়েন্ট কোলাবোরেশনে, জয়েন্ট সার্টিফিকেশনে তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি দিবে, আর আমাদের ইউনিভার্সিটি গুলো আমাদের স্টুডেন্ট দিবে। এই যে বললো ডিভিডেন্স বিকামস এ বার্ডেন, ইটস ফ্যাক্ট। কিন্তু এসব বলেন এই যে দিস ইজ দ্য ফ্যাক্ট যে ডিভিডেন্স গুলোকে আজকে বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কত ভাগ্যবান, আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের ইউনিভার্সিটি বৃদ্ধি পাচ্ছে, আর জাপান অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্য স্টুডেন্ট, উই হ্যাভ দ্য স্টুডেন্ট, বাট প্রপারলি আমরা তাদেরকে এডুকেটেড করতে পারছি না। আজকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে টিবেট টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। সেই টিবেটের উপরে আমি যে থিসিস করেছিলাম, মালে ইউনিভার্সিটি তখন প্রফেসর ছিলেন নিয়াজ আসাদুল্লাহ, হি ওয়াজ ওয়ান অফ দ্য এক্সামিনার আমার সেই থিসিস পেপারে। আমরা সেটাকে থিসিস করেছিলাম কি কারণে? মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী 2015 সালে আমাকে টিবেটের উপরে পিএইচডি করতে বলেছিলেন, গবেষণা করতে বলেছিলেন। হি হ্যাজ এ ড্রিম। ওই যে বলেনি আমার একটি ড্রিম রয়েছে ইন অল সেক্টর। এই টিবেট সেক্টরকে কিভাবে কার্যকর করে এই দেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে, কিভাবে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে, সেই তত্ত্বই নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। ইনশাআল্লাহ এই দায়িত্ব তিনি সফল করবেন এবং আমরা ওনার সাথে কাজ করব। আমাদের এই ডিবেট চলতেই থাকবে, আমরা শিখব। আজকে যদি আমি সারাক্ষণ, আর বাকি করিম সাহেবের বক্তৃতা, আমাদের সুজান এবং চায়না অ্যাম্বাসেডর রিপ্রেজেন্টেটিভের বক্তৃতা যদি আমরা শুনতে পারতাম, আমি আরো পয়েন্ট পেতাম। এখানে আমাদের সালে সাহেব রয়েছেন, আপনার নোট ইট ডাউন প্লিজ এন্ড গিভ মি সামারাইজ। এই ধরনের অনুষ্ঠান থেকে আমরা আমাদের দুর্বলতাগুলোকে আমরা সফলতায় নিয়ে যাব। দিস ইজ জাস্ট এ শর্ট অ্যানালাইসিস ফর আস। আমরা যত বেশি গবেষণা করব, যত বেশি আমরা চেষ্টা করব জানার, যত বেশি জানতে পারবো, তত বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারবো। তবে 5 মাস বয়সের সরকারের বিরুদ্ধে এই ঘন ঘন আন্দোলন করাটা কখনো সম্মুখীন হবে না। আমি শিক্ষার্থীদের বলবো, আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, আমরা কাজ করছি তোমাদের জন্য, ভেবে শুনে আন্দোলন করো। আর যদি মনেই করো আন্দোলন করতে হবে, একবার এসে আমার সাথে ডিবেট করে নিয়ে যাও, জিজ্ঞেস করো, তোমাদের ফোরামে আসো, আমি তোমাদেরকে প্রশ্নের উত্তর দিব। বিনা কারণে হইচই করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। এইভাবে একটি রাষ্ট্রকে কখনো এগোতে দেওয়া যায় না। অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। একটি সরকারের 6 বয়স না হতেই মিথ্যে অজুহাত দিয়ে যারা রাজনীতি করে, তারা মূলত এই দেশকে উন্নতি চায় না, তারা অধঃপতন চায়। অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নিবে না।